আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই ইউপি সংবাদ শিরোনাম। টেকসই ও আধুনিক ঢাকা গড়তে প্রথম দিন থেকেই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে চান উত্তরের নতুন মেয়র। সিটি নির্বাচনে সিইসির সন্তোষ প্রকাশ। ৩ কারণে ভোটার উপস্থিতি কম বলছে আওয়ামী লীগ, প্রত্যাখ্যান করেছে জনগণ, দাবি বিএনপির। টানা বৃষ্টিতে ধান শুকাতে না পারায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চাতালকলে কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা। ছাড়া পেয়ে বিকেলেই দেশে ফিরছেন পাকিস্তান সেনাবাহিনীর হাতে আটক ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। এবং রাভাল ও ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় দিনেই হ্যামিল্টন টেস্টের নিয়ন্ত্রণ নিল নিউজিল্যান্ড। এবারে পুরো সংবাদ। টেকসই ও আধুনিক ঢাকা গড়তে প্রথম দিন থেকেই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে চান উত্তরের নতুন মেয়র আতিকুল ইসলাম। সব দল, সব মানুষের মতো প্রাধান্য পাবে মেয়র আতিকের সামনের পথ চলায়। উত্তরায় অস্থায়ী কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান নবনির্বাচিত মেয়র। মাহবুবুল আলমের রিপোর্ট। বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিপুল বিজয় অর্জন করেছেন ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ঢাকা উত্তরের নতুন মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার সকাল থেকেই ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন উত্তর ঢাকার নগরপিতা। সুস্থ, সচল, আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় বাস্তবায়নে প্রথম দিন থেকেই পরিকল্পনা অনুসারে কাজ করবেন মেয়র আতিক। 3 ধাপে এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি। প্ল্যান কিন্তু থাকবে সুদীর্ঘ প্ল্যান। এর মধ্যে কোনটা কোনটা বাস্তবায়ন হবে শর্ট টার্মে, কোনটা কোনটা বাস্তবায়ন হবে মিড টার্মে, কোনটা কোনটা বাস্তবায়ন হবে লং টার্মে, এইভাবেই কিন্তু আমাদের কাজটা করতে হবে। খেলার মাঠ, ফুটপাত, খাল ও নদীসহ দখলে থাকা অবৈধ সব স্থাপনা সরাতে শক্ত অবস্থানের কথাও জানান নতুন মেয়র। দায়িত্ব পাওয়ার পরে থেকে এই খেলার মাঠগুলোকে আমাদের যুব সমাজ এবং তরুণদেরকে ফিরিয়ে দিতে হবে। এটি একটি বড় ব্যাপার বলে মনে করি। মশা অবশ্যই একটি বড় ব্যাপার বলে মনে করি। আমরা মনে করি আমাদের অনেক জায়গায় ফুটপাত আছে, এটা বেদখল হয়ে আছে। আর যেটা অচল যেটা আছে, আমাদের গাড়ির গতি কিভাবে বাড়ানো যায়। শুধু গাড়ির গতি না, আমাদের মানুষের প্রাণের গতিও কিন্তু বাড়তে হবে। তারা হেঁটে হেঁটে যেন যেতে পারে, এগুলো আমরা দিক নির্দেশনা দেখছি। আমরা বাসযোগ্য ঢাকা গড়তে সাবেক মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ বাস্তবায়নে সবার সহায়তায় এগুতে চান মেয়র আতিক। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের আতিকুল ইসলাম বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নতুন ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের নামও ঘোষণা করা হয়। ডিএনসিসি মেয়র পদে উপনির্বাচনে ভোটের হার ছিল 31.05%। ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন সহ 2 সিটির নতুন সংযোজন করা ওয়ার্ডগুলোর কাউন্সিলর নির্বাচনের ফলাফল বৃহস্পতিবার রাতেই ঘোষণা হয়েছে। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, 1 সপ্তাহের মধ্যে ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে। মোহাম্মদ আতিকুল ইসলাম, যার প্রতীক নৌকা, তাকে আমরা চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করলাম। মেয়র পদের ভোটের শতকরা হার হলো 31.05%। আগামী সপ্তাহের মধ্যেই ফলাফল আমরা গেজেট করি, আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা পাঠাতে পারব। সকালে জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের র্যালি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় নির্বাচনে ভোটারদের কম উপস্থিতির বিভিন্ন ব্যাখ্যা দেন তিনি। কমিশনের প্রতি বিএনপির আস্থাহীনতার অভিযোগ নিয়েও কথা বলেন সিইসি। 12-13 মাস 14 মাসের মধ্যে আবার নতুন
মেয়র নির্বাচিত হবে, আবার তারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তারাও নির্বাচিত হবে। সে কারণে মানুষের মধ্যে ওই রকম আগ্রহ বা প্রতিযোগিতা হয়নি। বিএনপি তারা অংশগ্রহণ করেনি, তার কারণে ভোটারের টার্নআউট এই নির্বাচনে কম হয়েছে। আর একটা কারণ, সকালে বৃষ্টি ছিল প্রচুর, সেই 2-3টা কারণে ভোটার টার্নআউট কম হয়েছে। বিরোধী দল অংশগ্রহণ করে নেই, কিন্তু জনগণ অংশগ্রহণ করেছে, তারা ভোট দিয়েছে। যারা ভোট দিয়েছে তাদের ভোটে মেয়র নির্বাচিত হয়েছে, কাউন্সিলর নির্বাচিত হয়েছে। যারা পরাজিত হয় নির্বাচিত আসে না, তারাই বলে এই নির্বাচন কমিশন ভালো না। এটা দেশের কালচার। সব প্রতিকূলতার মধ্যেও ভোটারদের অধিকার রক্ষায় নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বৈরী আবহাওয়া, টানা 3 দিনের ছুটি ও বড় একটি দল নির্বাচনে প্রার্থী না দেয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ধানমন্ডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, একেবারে নির্বাচন না হওয়ার চেয়ে যা হয়েছে তা গণতন্ত্রের জন্য ভালো। বিএনপির আমলে 2001 সালে সাদেক হোসেন খোকার নির্বাচন প্রক্রিয়ার কথাও সমালোচকদের স্মরণ করিয়ে দেন তিনি। নির্বাচনটা বন্ধ থাকার চেয়ে নির্বাচনটা হয়েছে। সাম ফর্ম অফ ডেমোক্রেসি ইজ বেটার দ্যান নো ডেমোক্রেসি। সাম ফর্ম অফ ইলেকশন ইজ বেটার দ্যান নো ইলেকশন। উপস্থিতির ব্যাপারটাও, কালকে আবহাওয়া খারাপ ছিল, তার 2-3 দিনের ছুটি অনেকে বাড়িতে চলে গেছে। আর এই ইলেকশনটা আসলে 4 বছর পরে, তো টার্মটা আছে 1 বছর। সিটি নির্বাচন প্রত্যাখ্যানের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে সরকারের উপর জনগণের আস্থা নেই, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অঙ্গ সংগঠন মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ভোটাধিকার হরণ করে ভোটার দিবস পালন জনগণের সাথে এক ধরনের তামাশা। অনুষ্ঠানের এই ভোটারদের ভোটের অধিকার হরণ করে আজকে এই ভোটার দিবস পালন করে তামাশার সৃষ্টি করেছে। একাদশ জাতীয় সংসদে এই সরকারের, এই প্রশাসনের যে চেহারা দেখেছে, তাতে ভোটের প্রতি তাদের অনাস্থা হয়ে গিয়েছে। এই সরকারের অধীনে আর যে জনগণ কোনো ভোটকে বিশ্বাস করে না, সেটা কালকের ভোটের মাধ্যমেই জনগণ তা প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে। নিহত পুলিশ সদস্যদের পরিবারের রেশন সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন। এ সময় 2018 সালে কর্তব্যরত অবস্থায় নিহত 158 জন পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক সাহায্যের চেক তুলে দেন তিনি। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। গত বছর আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতার সহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও জনগণের জানমাল রক্ষার সময় 158 জন পুলিশ সদস্য নিহত হন। তাদের স্মরণে শুক্রবার সকালে পুলিশ স্টাফ কলেজ চত্বরে অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে স্বীকৃতি স্মারক, সনদপত্র সহ আর্থিক সাহায্যের চেক তুলে দেন তিনি। স্বাধীনতা বিরোধী অশুভ শক্তি দেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল, তা সম্পূর্ণভাবে নির্মূল করে দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছেন। এই জন্য পুলিশ বাহিনীর সদস্যদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ সময় পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেন, নিহত পুলিশ সদস্যদের নামে পুলিশের বিভিন্ন স্থাপনা নামকরণ করার চিন্তাভাবনা চলছে। আপনাদের মধ্যে যারা চাকরির যোগ্যতা রয়েছে, যে সকল সন্তানদের আগামীতে যখন পুলিশে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সন্তানদের পুলিশে যদি চাকরি দেওয়ার সুযোগ থাকে, সেই চাকরিটা আমরা দিব। অনুষ্ঠানে আইন ও জনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে পুলিশ বাহিনী কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নিহত পুলিশ সদস্যদের স্মরণে 2017 সাল থেকে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হচ্ছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
টানা কয়েকদিনের বৃষ্টিতে দেশের পূর্বাঞ্চলীয় বৃহত্তর ধান ও চালের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪ শতাধিক চাতাল কলে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকা মূল্যের সিদ্ধ ধান। বৃষ্টির কারণে সিদ্ধ ধান শুকাতে না পারায় এই ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টিতে চাতালে কাজ না থাকায় বেকার বসে রয়েছেন অন্তত ২০,০০০ শ্রমিক। কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে কৃষক ও পাইকাররা প্রতিদিন কয়েক হাজার মন ধান নিয়ে আসেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে। এসব ধান থেকে চাল তৈরি করে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বৃষ্টির কারণে আমাদের ছাতালের ধানের চাউল অনেক কম হচ্ছে, ধানে তোলা ছেড়ে দিচ্ছে। ছাতালে তো মনে করলাম ফুটিয়ে মনে করেন চাল না চাইল মতন ভাঙ্গে আমরা হতে যাবে। সব মিলাইয়া আমরা সবাই ক্ষতিগ্রস্ত। 40 থেকে 50 লক্ষ টাকার ক্ষতিপূরণ হয়েছে। আমরা এখন নাজুক অবস্থার মধ্যে আছি। পাশাপাশি এখানে যারা শ্রমিক রয়েছে তাদের অবস্থাও খারাপ। আমরা এই ক্ষেত্রে সরকারের কাছে অন্তত শ্রমিকদের জন্য কিছু সাহায্য সহযোগিতার আশা করি। বরিশালে ইঁদুরের আক্রমণ ও সেচের পানির সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে 10 উপজেলার বোরো ধান চাষ। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগকে জানানো হলেও তাদের কাছ থেকে কোনো সহযোগিতা মিলছে না। ফলে এবার ভালো ফলন না হওয়ার আশঙ্কা করছেন তারা। আমাদের প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। বর্তমান মৌসুমে বরিশালের 10 উপজেলায় বোরো ধান চাষ হচ্ছে 52,458 হেক্টর জমিতে। আর এসব জমিতে 2,13,134 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। কৃষকরা জানান, গোল নদীর দুটি খালের মাত্র 8 কিলোমিটার অংশ খনন না করায় পানির অভাবে প্রায় 2,500 হেক্টর জমিতে এবার কৃষকরা বোরো চাষ করতে পারছেন না। এছাড়া রয়েছে ইঁদুরের ব্যাপক উপদ্রব। এ ব্যাপারে কৃষি বিভাগ তাদের সহযোগিতা করলে সংকট অনেকটা কাটত। পাশাপাশি সার ও কীটনাশকের দাম বেশি থাকা ও ধানের দাম কম হওয়ায় এবারও বোরো চাষে লোকসানের আশঙ্কা তাদের। একে 3 বেল লাগাইছি, এখন আর বীজ লাগানোর কোনো সম্বল নাই, আর বীজও লাগাইতে পারবো না, মনে হয় না। বলছেন আমরা সর্বহারা হয়ে গেছি ইঁদুরের জাহাতে। ধানে যদি মনে করেন সরকার একটু ঔষধপাতি দেয় তাহলে আমরা বাঁচতে পারি। সার ঔষধ বদলার দাম বেশি, ধানের দাম খেতে পড়ে যায় 1,000 টাকা, আমরা বেচতে গেলে 550 টাকা, 600 টাকা। তবে স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, বর্তমান মৌসুমের শুরুতেই আধুনিক পদ্ধতিতে বোরো চাষের উপর কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ধানের অনেক বালাই আছে, তার মধ্যে ইঁদুর একটা বালাই, এবং এই ইঁদুরকে দমন করার জন্য আমরা প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদেরকে সচেতন করি। উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন ওনারা সবসময় মাঠ ভিজিট করেন এবং ওনারা কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকেন। কৃষকদের সমস্যা দ্রুত সমাধান করা হলে এবারও বরিশালে বোরো ধানের ভালো ফলন হবে বলে মনে করেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। জিত রাভাল ও টম ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দ্বিতীয় দিন শেষেই ম্যাচে নিয়ন্ত্রণ নিউজিল্যান্ডের। 6 উইকেট হাতে রেখে স্বাগতিকদের লিড 217 রানের। বিনা উইকেটে 86 রান নিয়ে খেলতে নেমে 2 ওপেনারের সেঞ্চুরিতে 4 উইকেটে 451 রান তোলে কিউইরা। প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয় 234 রানে। রিপোর্ট করছেন SM আশরাফ। উইকেটে কিছুই নেই। প্রথম দিন শেষে সেঞ্চুরিয়ান তামিম ইকবালের বক্তব্য, দ্বিতীয় দিন শেষে স্কোরবোর্ডের চিত্রে সেই বক্তব্যের প্রমাণ স্পষ্ট। 10 জনে মিলে বাংলাদেশের রান যেখানে 234, নিউজিল্যান্ডের প্রথম 2 ব্যাটসম্যানই সেখানে যোগ করলেন 254। টেস্ট ম্যাচ তো জমে ওঠে ভালো ব্যাটিংয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়েই। জিত রাভাল, টম লাথামরা দেখালেন টাইগারদের বোলিং কতটা নখদন্তহীন। লাঞ্চের আগেই রাভাল ভাসলেন টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির আনন্দে। বল কুড়িয়ে সময় পার করা স্বাগতিক ফিল্ডাররা অবশেষে একটু হাসলেন। ততক্ষণে 69 ওভার শেষ। বাংলাদেশের বিপক্ষে ওপেনিংয়ে কিউইদের সর্বোচ্চ 254 রান, আর গত 47 বছরে তাদের সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড। উইকেট পেতে পরের বিরতিটুকু
14 ওভারের। এবার ভূমিকায় সৌম্য সরকার। ততক্ষণে স্কোর বোর্ডে 333, লাথামের পাশে 161। 4 ইনিংসে যা ছিল কিউই ওপেনারের তৃতীয় সেঞ্চুরি। 4 টেস্টের অভিজ্ঞতা সম্পন্ন 3 পেসার আবু জায়েদ, ইবাদত আর খালেদ ব্যর্থ পুরোপুরি। অকেশনাল সৌম্যের পেসে কিছুটা মান রক্ষা। রস টেইলরও শিকার সৌম্যের বলেই। এরপর হাফ সেঞ্চুরি তুলে নেয়া হেনরি নিকোলসকে ফিরিয়ে মিরাজ শেষ সেশনের শেষ বেলায় এনে দিলেন একটু স্বস্তি। তবে 93 রান নিয়ে কেন উইলিয়ামসন চোখ রাঙাচ্ছেন আরেকটি সেঞ্চুরির। এসএম আশরাফ, এটিএন বাংলা। জাতীয় মাছ ইলিশ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় ভোলা, চাঁদপুর ও লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন নদীতে আগামী 2 মাস সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য বিভাগ জানায়, ভোলার মেঘনা নদীতে ইলিশা থেকে বঙ্গোপসাগরের মোহনাচর পিয়াল পর্যন্ত 90 কিলোমিটার ও ভেদুরিয়া এলাকার কালাবদরের মোহনা থেকে চর রুস্তম পর্যন্ত 100 কিলোমিটার এলাকা মৎস্য অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ থেকে 30 এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। মাছ ধরা বন্ধ রাখতে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালাবে মৎস্য বিভাগ সহ জেলা প্রশাসন, নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা। এদিকে চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকায়ও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এ সময় জেলেদেরকে খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি বিকল্প কর্মসংস্থান হিসেবে রিক্সা, ভ্যান, হাঁস মুরগি ও সেলাই মেশিন দেওয়া হবে। জেলেদের বিকল্প হিসাবে আমরা এই সময় তাদেরকে আমরা 40 কেজি করে চাল তাদের সহায়তা দিচ্ছি, সরকারিভাবে সহায়তা দেওয়া হচ্ছে। আর বিকল্প বিভিন্ন কর্মসংস্থান যাতে সৃষ্টি করা যায় আয় বর্ধনমূলক, তাদেরকে এই বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা সহযোগিতা অব্যাহত রেখেছি। সামাজিক অবক্ষয় রোধ করতে হলে নতুন প্রজন্মের জন্য একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে। শিশুদের মেধা, মননে ও চেতনায় জাগাতে হবে মুক্তিযুদ্ধের প্রেরণা। মুক্তিযুদ্ধ জাদুঘরের মুক্তির উৎসবে এই আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। উৎসবে সারা দেশের 15,000 স্কুল শিক্ষার্থী অংশ নেয়। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। মুক্তিযুদ্ধ নিয়ে 15,000 শিশুর এমন সারা জাগানো আগ্রহ আবারও প্রমাণ করল, একটু চেষ্টা করলেই নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, সংস্কৃতি, স্বাধীনতা সম্পর্কে সচেতন করা সম্ভব। স্বাধীনতার জন্য লাখো শহীদের ত্যাগ নিয়েও জানবে নতুন প্রজন্ম। গত 18 বছর ধরে মুক্তিযুদ্ধ জাদুঘর এমন প্রচেষ্টাই করে আসছে মুক্তির উৎসব পালনের মধ্য দিয়ে। তরুণরাই আনবে স্বদেশের সুবর্ণ সময়, এই প্রত্যয়ে এবার তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এই আয়োজন। সবাই যদি আমরা নিজেদের কাজটুকু ঠিকভাবে করি তাহলেই তো দেশ গড়ে উঠবে। তা আমি তোমাদেরকে বলবো, তোমরা বেশি করে বই পড়বে। আমাদের দেশে ছেলেরা এবং মেয়েরা সমানভাবে লেখাপড়া করে। সত্যি কথা বলতে কি, ছেলেরা মন খারাপ করো না, মেয়েরা একটু বেশি লেখাপড়া করে। যান্ত্রিক এই যুগে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে সামাজিক ও মানবিক অবক্ষয় রোধ করার আহ্বান জানান আলোচকরা। যে অবক্ষয় দাঁড়িয়েছে তার শিকার হচ্ছে এই তরুণ তরুণী, কিশোর কিশোরীরা। সংবাদপত্র পাঠ করলে লক্ষ্য করা যাবে শিশু, কিশোর তারা কেউই নির্যাতনের হাত থেকে মুক্তি পাচ্ছে না। মুক্তিযুদ্ধ বিষয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তরুণ সমাজ মুক্তিযুদ্ধের পক্ষে। তাই তরুণদের মধ্যে সঠিক ইতিহাস পৌঁছে দেবার এখনই উপযুক্ত সময় বলে মনে করেন বিশিষ্টজনেরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধের কাজ এখনও শেষ না হওয়ায় দুশ্চিন্তায় কৃষকরা। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তারা দাবি করেছেন বাঁধের কাজ 86% শেষ হয়েছে। তবে হাওরের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে আন্দোলনে থাকা সংগঠনগুলো পৃথক সংবাদ সম্মেলনে জানায়, হাওর রক্ষা বাঁধের কাজ 60 থেকে 70% বেশি হয়নি। 96 কোটি টাকা ব্যয়ে জেলার 37টি বৃহৎ হাওরের ফসল অকাল বন্যা ও পাহাড়ি ঢল থেকে রক্ষার জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটি PICর মাধ্যমে কাজ করছে জেলা হাওর রক্ষা বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং কমিটি। 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এসব কাজ শেষ হওয়ার কথা ছিল 28 ফেব্রুয়ারি, কিন্তু কোনো বাঁধের কাজই 100% শেষ হয়নি। সন্তুষ্ট আমরা হইছি না, কমপক্ষে 4 ফিট উঁচা দরকার। বর্ষা আইলে মরে এই জায়গা তলয় বসে আর ভাঙে। বাঁধের গুড়ি থেকে মাটি তুলছে, মেঘগুলি বাঁধ জায়গা ভাঙ্গিয়া
খাবার খাইলে আমরা। কিছু কিছু জায়গায় গাছ লাগানোর কাজ শুরু হয়ে গেছে, আর যে জায়গাগুলো আমাদের ঝুঁকিপূর্ণ বা আপনার ভাঙা স্থান ছিল সেগুলোকে অলরেডি আমরা বন্ধ করে দিয়েছি। সেখানে আপনার জিও টেক্সটাইল বা অন্যান্য বস্তা লাগানোর কাজ চলছে এবং আশা করা যাচ্ছে যে সামগ্রিক কাজ আগামী 7 দিনের ভিতরে আমরা যদি আর ফার্দার বৃষ্টি না থাকে তাহলে আমরা আমাদের কাজ সমাপ্ত করতে সম্ভব হবে। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ঢাকার ধামরাইয়ে টমেটোর বাম্পার ফলন হয়েছে। সুস্বাদু ও ফরমালিন মুক্ত টমেটো হওয়ায় ক্ষেত থেকেই মানুষ টমেটো কিনে নিয়ে যাচ্ছে। বাজারেও দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এবছর ধামরাই উপজেলায় 140 হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। টমেটো চাষে সফলতা পাওয়ায় প্রতি বছর গ্রামের পর গ্রামে এর চাষ বাড়ছে। এবছর টমেটো বিক্রি করে লক্ষাধিক টাকা লাভের ঘরে যোগ হবে বলে আশা করছেন চাষিরা। তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি অফিস। এবার পার্টিক্স খেলার খবর। রড্রিগোর একমাত্র গোলে রিয়াল বেটিসকে হারিয়ে স্প্যানিশ কোপা ডেল রের ফাইনালে বার্সেলোনার সঙ্গী হল ভ্যালেন্সিয়া। সেমিফাইনালের দ্বিতীয় লেগে 1-0 গোলের জয়ের সুবাদে 2 লিগ মিলে 3-2 ব্যবধানে জিতে 11 বছর পর ফাইনাল নিশ্চিত করল তারা। ভ্যালেন্সিয়ার মাঠে দ্বিতীয় লেগের শুরু থেকে আক্রমণ আর বলের দখলে অনেক এগিয়ে ছিল রিয়াল বেটিস। তবে প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি তারা, বরং 56 মিনিটে খেলার ধারার বিপরীতে উল্টো স্বাগতিকদের এগিয়ে দেন রড্রিগো। এরপর বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বেটিসের স্ট্রাইকাররা। তাতে 1 গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে ভ্যালেন্সিয়া। শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম আরও একবার। টেকসই ও আধুনিক ঢাকা গড়তে প্রথম দিন থেকেই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে চান উত্তরের নতুন মেয়র। সিটি নির্বাচনে সিএসসি সন্তোষ প্রকাশ, 3 কারণে ভোটার উপস্থিতি কম বলছে আওয়ামী লীগ, প্রত্যাখ্যান করেছে জনগণ, দাবি বিএনপির। টানা বৃষ্টিতে ধান শুকাতে না পারায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চাতাল কলে কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা। এবং রাভাল ও ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় দিনেই হ্যামিল্টন টেস্টের নিয়ন্ত্রণ নিল নিউজিল্যান্ড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে। আল্লাহ হাফেজ।